আমরা তো একদম দাঁড়িয়ে আছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। তো দেখো ওই বোলপুরে এলেই কিন্তু এই অমর্ত্য সেনের বাড়ি, তারপরে রবীন্দ্রনাথের বাড়ি বা বিভিন্ন রকম শিল্পকলা নিদর্শন কিন্তু এই রাস্তা বরাবর যেতে যেতেই দেখো একদম দাঁড়িয়ে আছি ছাতিমতলার সামনে। একদম এখানে লেখাই রয়েছে ঐতিহ্যময় প্রাঙ্গণ। এই জায়গাটা একটা বিশাল ঐতিহ্যময় জায়গা। আর এই ছাতিমতলার এখানেই কিন্তু পিছনে কিন্তু রবীন্দ্রনাথের নিজস্ব বাড়ি, যেটা আমি এখন টিফিন খাচ্ছি ম্যাগি। আমার ম্যাগি খেতে প্রচুর ভালো লাগে। আমি এটা হলো আমার 1 মাসের বিয়ে। 1 মাসের মধ্যে আমি কত জমিয়েছি। দশ 20 40 60 80 100 120 50 50 100 200 দাদা আমি টোটাল এতগুলো পয়সা জমিয়েছি শুধুমাত্র 1 মাসের মধ্যে। এতই না, আমার এখনো অনেকগুলো চিল্লারও আছে, প্রচুর আছে। শুধু 1 মাসের মধ্যে আমি কামিয়েছি। এবার আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমি চলে যাবো সোজা একদম পড়তে। এত টাকা দেখে কারো যেন লোভ না লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তো বেশ গত কয়েকদিনের বৃষ্টির পর আজকে দেখছি বেশ ভালো রোদ হয়েছে। তার রোদের জন্য আমরা বেশ সকালবেলা জামা কাপড় সব কাচা হয়ে গেছে, কেচে মেলে দিয়েছি। তারপরে সকাল থেকে যেরকম রান্নার তোড়জোড় হয়, তো সেরকমই সকাল থেকে আজকে আমরা ব্লগটা শুরু করলাম। তো একদম সকালে আসলে উঠে চাটা খেয়েছি, সবজি টবজি কেটেছি, ওগুলো আর তোমাদেরকে দেখায়নি। এই কাল রাতে ঘুগনি করেছিলাম, তো দেখো 1 বাটি ঘুগনি রয়েছে। তো 1 বাটি ঘুগনি শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, আর 1 বাটি আমার বরকে দিয়েছি, আর ছেলে তো ওই ঘরে খাচ্ছে। তো ম্যাগি দিতে হবে, ও খেয়ে আসলে করতে যাবে। আর এই সকালে টিফিন বলতে আজকে আর কিছু বানাইনি, এই ঘুগনি দিয়েও বলছে মুড়ি খেয়ে নেবো। আর এই যে ঘরে জানো তো আমরা কি করেছি, খাটটাকে আমরা নড়াতে পারি না, খুব ছোট্ট ঘর আমাদের, খাটটাকে নড়াতে পারি না, খাটটা স্টিল এরমই থাকে। এই আলমারি আর ড্রেসিং টেবিলটাকে মাঝে মাঝে আমরা এপার ওপার করি। তো ড্রেসিং টেবিলটা এইদিকে ছিল, আলমারিটা এদিকে ঘোরানো ছিল। তো একটু হালকা একটু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু চেঞ্জ করে দেওয়ার পর বুঝলাম এটা একদমই ঠিকঠাক হয়নি, কারণ টিউবলাইটে আলোটা নামছে না, মানে ঘরটা না অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো সব পরে আবার চেঞ্জ করে দেবো। তো যাকে আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে সারাদিন টুকটাক তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি বাকি কাজগুলো করে নিই। তো আমাদের আজকে গাড়িটা সার্ভিসিং করানো হলো। আসলে মাঝখানে কদিন খুব বৃষ্টিও হলো, আর অনেক দিন করানোও হয়নি, তাই জন্যে আমার বর চলে গেল গাড়িটা সার্ভিসিং করাতে। এখন আমার টিউশন পড়া হয়ে গেছে। আমি দেখছিলাম যে আমি একাই হেঁটে হেঁটে ঘরে যাচ্ছিলাম, দেখলাম যে আমার বাবা আসে, বললো যে চেপে যা, এই দুধ কিনতে এসেছি দুধের দোকানে। আজকে তো মানে কালকে তো ছেলের পড়া আছে, তো তাহলে পড়বো। হ্যাঁ, ছেলে তো টিউশন ছিল, পড়ে চলে এসেছে। আর আজকে আসলে রান্না করেছি ডিমের ঝোল, দেখাচ্ছি তোমাদেরকে। ডিমের ঝোল করেছি, রাতের জন্য পটল আলুর ডালনা করেছি করে, আর উচ্ছে আলু ভেজেছি। আর ভাবলাম কটা কাঁকরোল পড়ে আছে, তো কাঁকরোলটা আজকে ভাজবো, ওই জন্য এখন এই যে কাঁকরোলগুলোকে কেটেছি, এগুলো না বেসন দিয়ে তেলে ভাজবো, খেতে ভালো লাগে, খুব বেশ কড়মড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে। এতগুলো কাটছি, সবাই খেতে গেলে সব কটাই লাগবে। হ্যাঁ, আজকে তো ডিমের ঝোল সবার রান্না হয়েছে সবার।
আলু পটলের ডালনা হয়েছে, মাখা মাখা করেছি, ওটাও খেতে খুব ভালো হয়েছে। আর আর উচ্ছে আলু ভাজা। আর অন্যদিন তো ছেলে স্কুল যায় তো ডাল একটু করতেই হয়, তো আজকে আর ডাল করিনি, যে এতটা ডিমের ঝোল বলে ডাল করিনি। আর এই কাঁকরোলটাকে কাটলাম, এটাকে একটু বেসন, ময়দা, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবো, তারপরে তেলে ভাজ। আজকে তো টিচার্স ডে, মানে ও পড়তে গেছিলো, ওকে বলছিলাম যে আজকে ফ্যানটা ছাতো, গরম লাগছে না, আর আজকে টিচার্স ডে। তো ওই যে ম্যামের কাছে অঙ্ক করতে যায় তারই হাজব্যান্ড মানে ওকে আর কি ইয়ে করায়, মানে কম্পিউটারও করায়। তো তাই দুটো টিচার, ও বলছিল যে পেন কেনার কথা, তাই বললাম যে আজকে বিকালবেলায় বা অন্য সময় কিনে রেখে দেবো, তুই আর আমি কিনতে যাবো। ও সে পড়তে যাওয়ার পথে একটা দোকান পড়ে, সেখান থেকে যা পেন পেয়েছে সেই দুটো কিনে নিয়ে দিয়ে এসছে। আর কাল সকালে ইংলিশ টিচার আসবে, আর একটা পেন কিনতে হবে। আমিও যাবো। আর না এবার আমরা কি আর তোকে নিয়ে যাবো, আমি তো যাবোই। হয়ে গেছে। লেবু জলটা খেয়েছিস? হরিবংশের পাশে এই দোকানটা যাবো। ও সব দোকানও চেনা আছে, মানে যে কটা বাড়ির আশেপাশে দোকান আছে সব কটা দোকানে যত রকম পেন আছে সব ওর আছে। তবু আর মানে আশা মেটে না, মানে আরো পেন কিনবো, আরো পেন, মানে যত দেবে তত। আমার জন্য একটা লেবুর জল বানিয়েছে। আমি বানিয়েছি, তখন বললাম এই হচ্ছে ডিমের ঝোল। আর এই যে ডিমের পোচ রয়েছে, এটা হলো ছেলের আর দাদির জন্য। হ্যাঁ, বলেছে আমি শুধু গোটা ডিম খাবো না, আমাকে পোচ করে দিও, ওই জন্য পোচ করে দিয়েছি। এছাড়া আছে এই ঢেঁড়স চচ্চড়ি করেছি, হ্যাঁ, আর আছে এই পটল আলুর ডালনা, আর যেরকম উচ্ছে আলু ভাজা রোজ থাকে, কারণ এটা শ্বশুরমশাই খায়। আর আছে এই ভাত। এবার গিয়ে বেসনের কমতি পড়েছে, বেসনটা ওকে বলেছি দাদির কাছ থেকে নিয়ে আয়, বেসনটা নিয়ে এসে একটু দিতে হবে, একটু ময়দা দেবো, দিয়ে মেখে রেখে দেবো, তারপর ভাজবো। আজকে দুপুরে লাঞ্চে তো রান্না তো হয়েছে দেখালাম, এছাড়া যে কাঁকরোলগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেগুলোই গরম গরম ভেজে নিচ্ছি, ভেজে আমরা দুপুরে ভাতের সাথে খাবো। কাঁকরোলের পকোড়া আসলে, কাঁকরোলটা খেতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তা তরকারির থেকে না এই ভাজা বা এই পকোড়া টাইপের করে খেতে খুব ভালো লাগে। কেউ এসছে মনে হয়, ওই জন্য চিকু চিল্লাচ্ছে, মনে হচ্ছে কেউ এসেছে। দেখো কাঁকরোল ভেজে দিয়েছি, তাই বলছে ভালো লাগে। ঠিক আছে, বাবা তো বলবি আর আলুর পকোড়ার মতন বাবা বলবি বেশি বেশি করে আলু কেটে এবার আনবে তো ফট করে ভেঙে যাবে, এটা তুই যে হাল দিয়েছিস এটা ভেঙে যাবে। আরামসে মামা একটু ভাত কম করো গো, এত ভাত আমি খাই নে, আমি এত ওয়েট কমাচ্ছি, তুমি আমার ওইটুকু ভাত খা। এটা দেখে মনে হচ্ছে ওই রকম তরকারি দিয়ে মেশা ঠিক খেতে পারবি, তাই আস্তে আস্তে আগে ঢেঁড়স দিয়ে খা, তারপরে ও নাকি ওয়েট কমাচ্ছে, সব খেয়ে যাবো ওয়েট কমাচ্ছে। না এটা কম করো, কম বাবার তো ডাবল। ঠিক আছে আর একটু কম, না ওইটুকু খেতেই হবে, ওইটুকু না খেলে আমি আর খাবো না, আমি ফেলে রেখে। ঠিক আছে, খাওয়া আমি এত ভাত খাই না, মাটা জোর করে খাওয়ায়। A little longer than a few minutes later. বিকেলবেলা আমি আর ছেলে বেরিয়ে পড়েছি। তো বললো তো পেন কিনবো, আর একজন স্যারকে দেওয়া বাকি, তো একটা পেন কিনবো, আর বলছে চপ খাবো। তো চল বলি গিয়ে চপ নিয়ে আসি। দোকান খুলেছে কিনা আগে দেখি, এখন এই বেরিয়েছি, যাই। এই পাশেই আমাদের একটা চপের দোকান আছে, খুব ভালো চপ করে, তো চলো দেখি ওখানে গিয়ে চপ পাওয়া যায় কি, বাড়ির একদম পাশেই। তো আমি আর আমার ছেলে তো চলে এলাম চপের দোকানে। বেশ দেখো গরম গরম চপ ভাজছে, কিছু বাড়ির জন্য কিনে নিলাম। চলে এসছি পেনের দোকানে, চপ কেনা হয়ে গেছে, এবার এসছি পেন কিনতে। এত ভিড়, আমরা দাঁড়িয়ে আছি।
টিচার্স ডের জন্য আমরা পেনের দোকানে চলে এসেছি। তো বেশ ভিড় আসে, তো আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা পেন কিনছি। দেখি কি পেন নেওয়া যায়, ও তো ছেলে তো দেখছে এদিক ওদিক কি পেন নেওয়া যায়। সব টিচারদের ও পেন দেবে বলেছে। তো চলো পেন ভালো করে দেখে শুনে তারপরে আমরা কিনে নেব। টপ নিয়ে চলে এসছে, মুড়ি খাচ্ছে। আর এই যে পেনটা কিন্তু দোকানে এত ভিড়, আমি আসলে দেখাতে পারিনি। এই যে এই পেন দুটো নিয়েছে, এইটা স্যারের জন্য নিয়েছে আর এইটা ও নিজে নেবে। তাই এই দুটো নিয়ে আর চলে এসেছি। আসলে আজকে টিচার্স ডে তো মানে সব বাচ্চারাই দেখছি সব পেন কিনছে, পেন কিনে আবার গিফট র্যাপ করছে। আমি বলছি আমাদের গিফট র্যাপ করতে হবে না বাবা, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পেনটাই দিন আমরা বাড়ি চলে যাই। এটা ওই এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কাল থেকে ওর আবার এক্সাম শুরু। প্রথম আসলে ওরালগুলো হবে, কম্পিউটার প্র্যাকটিক্যাল ওরাল, তারপরে জিকে ফিকে হবে। আর 11 তারিখ থেকে ওদের একদম লেখা মানে পরীক্ষা একদম স্টার্ট, ব্লক 1 স্টার্ট। তো সেই কারণে তাড়াতাড়ি করে ছুটি ছুটি আবার বাড়ি এসেছি। ওই এখন খাচ্ছে, এখনো চা বানাইনি, চা বানাবো। এইটা তোর কাছে রাখি, আর এইটা কালকে দিবি আছে। আর বেশিক্ষণ পড়বি না বুঝলি তো, মোরাল সায়েন্স পরীক্ষা তো তাড়াতাড়ি পড়তে হবে। বেশিক্ষণ দেখিয়ে দিয়ে স্যার বলবি যে স্যার আছে থাক, হ্যাঁ আসলে পরে একটুখানি পড়ে নি, একটুখানি দেখে নি, রিভিশন করবো। আর রিভিশন হচ্ছে, এখন সব কিছু শেষ হয়ে গেছে। ইংলিশটা ভালো পারে, ইংলিশটা যত সাবজেক্ট আছে ইংলিশটাই ও ভালো পারে। ইংলিশটা শেষও হয়ে যায় তাড়াতাড়ি, মোটামুটি ওটাই ভালো পারে। আর এগুলো হচ্ছে এখন আমি 40-এর কথা বলছি সেটা দেখো। হ্যাঁ 40-তে, এখন ব্লক 1 হবে 80-তে, ওদের সব 80-তে এক্সাম হয়। তাও বলো না, তাও 40-এর এটা কি কম মার্কস? কত পেয়েছিস? তো ক্লাস টেস্ট, ইংলিশ ক্লাস টেস্ট হলে ওটা একটা পরীক্ষা। হ্যাঁ ক্লাস টেস্টে কত পেয়েছিস? 35 না, কত? 37 ইংলিশ 1-এ। ও 37 পেয়েছে 40-তে। আর 38 পেয়েছি ইংলিশ 2-এ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম 80-তেও ওরকম একদম 70 আপ নাম্বার পেতে হবে, তাই নাকি? 80-তে ওখানে এক্সাম তখন 70 মনে নেই আমার আগেবার ব্লক 1-এ ও ব্লক 1-এ ভালো পায়ও, ঠিক ব্লক 2-তে গিয়ে মানে ফাইনাল এক্সামে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। বল ভালো করে তখন করতে হবে। 80-তে 76 ইউনিট মানে ইংলিশ 2-এ। ওগুলো সব ব্লকে হয়েছিল, ফাইনালে গিয়ে আর খেয়ে পড়তো। পেন কিনতে গেছিলাম, তো পেন কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এই তো চপ কিনলাম, তোমরা তো দেখলে চপও কিনেছি। চপ মুড়িটা খেয়ে ফেলেছি আসলে। ওরও ছেলেকেও খেতে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। তারপরে এই চা নিয়ে বসেছি, গরম গরম চা। আর চায়ের সাথে দেখো এই বিস্কুটটা, এই বিস্কুটটা না আমাদের খুব প্রিয়। এখানে এই বিস্কুটটাকে বাসনা বলে, হ্যাঁ দেখে বুঝতে পারছো লম্বু টাইপের, হ্যাঁ কিন্তু উপরে দেখো চিনি জড়ানো, উপরে চিনি জড়ানো। তো এই বিস্কুটটাকে তোমরা খেয়েছো বা তোমাদের কেউ খেয়েছো কিনা বা কি নাম বলে তোমরা বলবে। তো এটা কিন্তু আমি যখন বারুইপুরে যাই সেখানে কিন্তু এই বিস্কুটটা আমি কোনোদিন দেখিনি, আর ওখানে এটা বিক্রিও হতে দেখিনি, আর আমি আগে কোনোদিন খাইও নি, বর্তমানেই আমি এটা খাই। তো বিস্কুটটা কিন্তু দারুণ লাগে। লম্বু জিনিসটা কিন্তু আলাদা, এই জিনিসটা আবার আলাদা, ভেতরটা কিন্তু ফাঁপা, উপরটা কিন্তু চিনি জড়ানো, কিন্তু সত্যি কথা এটা দারুণ খেতে। তো এই বিস্কিট একটা করে খেলেই এই চায়ের সাথে হয়ে যায়। তো আমরা এই চা নিয়ে বসেছি, এখন খাই, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, ছেলের তো এক্সাম আরম্ভ, কাল থেকে আরম্ভ। তারপর দেখো এই বিস্কিটের অনেক গুঁড়োগুলো থাকে, নিশ্চয়ই তোমরা সবাই ফেলে দাও, কিন্তু আমরা ফেলি না, জানো তো। আমার বর এটাকে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবে। এই যে বিস্কুটে অনেক গুঁড়ো হয় না, সেই গুঁড়োগুলো বলে এইটা চায়েতে ভিজে যায়, তো ভিজে গিয়ে এটা দারুণ খেতে লাগে। তো এইভাবে তোমরা কারা কারা খাও, আর এই বিস্কুটটা কেউ খেলে জানাবে তো। আমাদের বাড়ির পরে কিন্তু এই বিস্কুটটা পাওয়া যায় না, আমি যতদূর জানি আর কি, খেতে কিন্তু দারুণ। তো চলো চাটা খেয়ে নিই। পাখার হাতে ঠান্ডা হয়ে গেল, খাও। আমি আর গরম চা খাই, আর আমার বর আর কি এরা সব চাটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর খায়। তো ঠান্ডা চায়ের কি কোনো টেস্ট পাওয়া যায়? আমার আবার চাটা গরম গরম না হলে ভালো লাগে না, তাই না? চা গরমই খেতে হয়। The next day. আমরা যাচ্ছি আজকে বোলপুর। তো দেখো এই বোলপুরে যে হাই রোডটা মানে হচ্ছিল, যে এই এত বড় ব্রিজটার কাজ অনেক দিন ধরে চলছিল।
তো সেই ব্রিজটার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখাবার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে এইটা তোমাদের দেখাবো কমপ্লিট হলে। আর আগে এই নিচ দিয়ে যেতে হতো, তোমরা দেখলেই বুঝতে পারছো, নিচ দিয়ে যেতে হতো। আর এই রোডটা, ব্রিজটা করেছে দেখো কি দারুণ করেছে, মানে খুলে দিয়েছে ব্রিজটা। এইটা হতে কিন্তু অনেক দিন সময় লেগেছে, আগে যেতে হতো নিচ দিয়ে আর প্রচুর ঘুরে ঘুরে যেতে হতো। কি দারুণ। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি বোলপুর, তো ভাবলাম এই রোডটা দিয়ে তো যাবো, তোমাদেরকে একটু দেখাতে দেখাতে যাই। কি দারুণ দেখতে লাগছে দেখো। বোলপুর যাওয়ার আসলে এখন সহজ হয়ে গেল এই ব্রিজটা করে দিয়ে। এই ব্রিজটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্রিজটার কাজ চলছিল। ভিডিও করে ঘুরে ফিরে আবার চলে যাবো। যাক, তোমার রান্না হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। জিৎ চলে গেছে তো সকালে? আসলে আমরা বোলপুর এসেছি তো ওই জন্য মাকে কল করলাম, যে মা না হলে ফোন করে রোজ সকালবেলা, আর ফোনে পাবে না, ওই জন্য বলি একবার ফোন করে জানিয়ে দিই। রোজই একবার সকাল সন্ধ্যা ফোন করে একটু খোঁজ খবর নেওয়া। তা মাকে জিজ্ঞাসা করলাম রান্না টান্না হয়ে গেছে কিনা, কি করছো। তাই এসে মাত্রই ফোনটা, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আসলে কালকে কি সন্ধ্যাবেলা আমরা চাটা খেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম আর বাকিটুকু আর দেখায়নি, কারণ আমরা সকালেই আজকে আমরা বোলপুর এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আজকে আসবো বলে ওই জন্য আর রাতের আর তোমাদের সাথে আর কথা হয়নি। তো সকালবেলায় আমরা চলে এসেছি, আর এই সৃজনী পার্কের সামনে ঠিক দাঁড়িয়ে আছি। আর সৃজনী পার্কের মধ্যে আর ঢুকবো না, কারণ এর ডিটেলস পুরো ভিডিও আমাদের আগে মানে তোমাদের ভিডিও আপলোড করা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর অনেকবার এসেছি, যতবারই বোলপুর আসছি ততবারই তো ঢোকা হয়। তো আজকে আর এখানে ঢুকবো না, আমরা এই জাস্ট একটুখানি ঘুরবো, তোমাদেরকে একটু দেখাবো। আর যেমন রবীন্দ্রনাথের বাড়ি, তারপরে অমর্ত্য সেনের বাড়ি, এরা তোমরা সবাই এসছো বহুবার, তবুও আমরা ভাবলাম যে ছেলের তো এক্সাম শুরু হচ্ছে আর রোজ স্কুল থাকে, আমরা কোথাও যেতে পারি না। তো আজকে সানডে দেখে ওই জন্য এলাম আর কি। একটুখানি ঘুরবো, চারপাশে তোমাদের একটু দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। আর রোদ, প্রচণ্ড রোদ। আর আজকে জানো তো ওই ব্রিজটা দিয়ে এলাম, ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। যে বড় ব্রিজ হচ্ছিল না বোলপুর ঢোকার আগে, অনেক দিন ধরে কাজ চলছিল, আর তার আগে তো নিচ দিয়ে আসতে অনেক টাইম লাগতো। ব্রিজটা হয়ে দারুণ হয়েছে, খুব সুন্দর ব্রিজটা। যারা বাই রোড আসবে ব্রিজটা দিয়ে এসেও দারুণ লাগবে। তো চলো যে আমরা ভিতরে ঢুকি, আরও এই রাস্তায় ঢুকে পড়েছি সৃজনী পার্কের সামনে। এবার আস্তে আস্তে কি ভিতরে যাব বলতে রবীন্দ্রনাথের বাড়ি ওই রোডটা দিয়ে ঢুকবো, ঢুকে যা যা চোখে পড়বে তোমাদেরকে দেখাবো। এর আগেও দেখিয়েছি, তবু যতবারই আসি খুব ভালো লাগে। তো চলো একটুখানি ঘুরি আর তোমাদেরকেও একটু দেখাই। বরাবর পুরোটা যাব না, পুরো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যত শিল্প নিদর্শন, যত বড় বড় মানুষের শিল্প কাজ, সব কিছু কিন্তু এখানেই তোমরা রাস্তার দুধারে দেখতে পাবে। দেখো এটা অমর্ত্য সেনের বাড়ির সামনে দেখো একটা টোটোও দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু এখানে ট্যুরিস্ট গাইডরা কিন্তু সব বলে দেয়। আর এই টোটোতে কিন্তু বিশাল ভাড়া নেয় জানো তো। আমরা প্রথমবার এসে এই টোটোতে উঠে এসেছিলাম, আর এই জানতাম না, কিছু চিনতাম না, আর প্রচুর টাকা ভাড়া নেয়, আর প্রচুর ভুলভাল দেয়, ইনফরমেশন দেয়। আর এটাই হলো অমর্ত্য সেনের বাড়ি। এটা হলো দেখো কলা ভবন। এখানে দেখো বিভিন্ন রকম শিল্প কাজ কিন্তু এই কলা ভবনের সামনে সব রাখা রয়েছে। তো সেগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, আর যতটা সম্ভব সামনে থেকে আমরা যাচ্ছি আর একটু একটু করে দেখাচ্ছি। তো ভীষণ সুন্দর সুন্দর শিল্প নিদর্শন কিন্তু রয়েছে। আর সামনেই দেখো একটা তোমার ইগনু তৈরি করা আছে। এটা কিন্তু একটা বাংলাদেশের স্টুডেন্ট কিন্তু এইটা তৈরি করেছিল, এই ইগনুটা। সেটাই তোমাদেরকে দেখাই। দেখো কি দারুণ দেখতে, কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে কিন্তু আরও অনেক এরকম শিল্প কাজ আমার উল্টো দিকেও রয়েছে। আমি একটা সাইড জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, উল্টো দিকে দেখো, আমি জানি না তো, এই উল্টো দিকেই রয়েছে, দারুণ দেখতে। এটাই হলো সেই রবীন্দ্রনাথের মিউজিয়াম। হ্যাঁ, এই মিউজিয়ামে তো আমরা এর আগেও এসেছি। এখন মিউজিয়ামটা মনে হচ্ছে খোলা নেই, তো সেইটাই তোমাদের দেখাচ্ছি। আবার 10টার পর থেকে খুলবে না, এখনও মনে হচ্ছে খোলা নেই। তো এবারে শুনেছি নাকি রবীন্দ্রনাথের বাড়িটাও খুলে দিয়েছে, যে বাড়িটা আগে খোলা থাকতো না, তো সেটা এখনও খুলে দিয়েছে। আমরা যাইনি যদিও, কিন্তু চলো দেখি সামনে আরও এগোই, আরও কী কী আছে দেখি। এটা কিন্তু মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু এটা টিকিট ঘর।
একদম দাঁড়িয়ে আছি ছাতিমতলার সামনে। একদম এখানে লেখাই রয়েছে ঐতিহ্যময় প্রাঙ্গণ। এই জায়গাটা একটা বিশাল ঐতিহ্যময় জায়গা। আর এই ছাতিমতলার এখানেই কিন্তু পিছনেই কিন্তু রবীন্দ্রনাথের নিজস্ব বাড়ি, যেটা এত বছর ধরে ওটা বন্ধই থাকতো, কেউ যেতে পারতো না, কিন্তু এখন সেখানে যাওয়া যাচ্ছে। পার হেড কিন্তু 300 টাকা করে টিকিট। তো আমরা আর ভিতরে যাচ্ছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছি অনেক লোকজন যাচ্ছে ভিতরে। তো ওর ভিতরে একদম সোজা আগে ঘুরতে দিত না, মানে কাউকে যেতে দিত না, তো এখন তো পুরো যেতে দিচ্ছে। টিকিট কাটলে সবাই ভিতরে ঘুরতে পারবে। এতটা রাস্তা জার্নি করে এসছি তো গলা একদম শুকিয়ে গেছে, বলে আগে আইসক্রিম খাই। আমার বর আগে আইসক্রিম খাবে, জল ফল বাদ দিয়ে আগে একটা করে আইসক্রিম খেলে তবে শান্তি। রোদটা খুব কড়া আসলে। তো আমরা এই ছাতিমতলার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আইসক্রিম। বিশেষ দিন বাঁচানোর জন্য করা হয়, যেমন পয়লা বৈশাখ নববর্ষের দিন, 25 বৈশাখ মীনাক্ষরীর জন্মদিন, 22শে শ্রাবণ মীনাক্ষরীর মৃত্যুদিন, 25শে ডিসেম্বর বড়দিনের দিন। এছাড়া শান্তিনিকেতনে যখন আশ্রমবাসী মৃত্যু বলে তার মৃত্যু স্মরণে। আর এই গঠনটা দেখুন আমাদের জিওমেট্রিক্যাল ফিগারে রেক্টেঙ্গুলার টাইপ, নট আয়তাকার টিভি। মোট 16টা দরজা আছে, লম্বায় দেখুন সামনে 5, অপোজিটে 5, চওড়ায় বাঁ দিকে 3, ডান দিকে 3। প্রেয়ার চলাকালীন 16টা দরজা খুলে দেওয়া হয়, তখন ফাঁকা ছাড়া কিছু দেখা যায় না। নেক্সট আমরা যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট ইম্পর্টেন্ট বাস্তবের বাড়ি শান্তিনিকেতন। তো এই ভিডিওটা মোটামুটি আর বেশি দূর টানবো না, কারণ আমরা বাড়ি থেকে অলরেডি স্টার্ট করেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো এই একটা ঘরোয়া ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, আর সাথে যে আমরা বোলপুর এলাম সেটাই একটু তোমাদের দেখালাম। তো নেক্সট ভিডিও কিন্তু আরও আসছে, এই এসছি যখন আরও অনেক কিছু ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো, আর নেক্সট ভিডিওতে আসছি সেটা নিয়ে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। আর অবশ্যই তোমরা কিন্তু পরের ভিডিওর দিকে চোখ রেখো। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো